আসসালামু আলাইকুম সবাইকে হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমরা টাইপ 3-র যেই এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। টাইপ 3-তে আমাদের রয়েছে হচ্ছে সাধারণ ও বিশেষ জাবেদা হতে খতিয়ান, তারপর হচ্ছে আমাদের সাধারণ ও সহকারী খতিয়ান। আমি একটু তোমাদেরকে সাধারণ ও সহকারী খতিয়ানের একটু বেসিকটা একটু তোমাদেরকে বলে রাখি। একটা হচ্ছে আমাদের সাধারণ খতিয়ান, আরেকটা হচ্ছে আমাদের সহকারী খতিয়ান। ওকে, সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান বলতে আমরা কি বুঝি? দেখো, সহকারী খতিয়ান মানে হচ্ছে আমরা যখন যে কোনো একজন ব্যক্তি, সেটা পাওনাদারও হতে পারে, সেটা দেনাদারও হতে পারে, যখন আমরা কোনো ব্যক্তির জন্য কোনো খতিয়ান প্রস্তুত করি সেটাকে আমরা বলি সহকারী খতিয়ান। যেমন দেনাদার সালামের জন্য একটা খতিয়ান করলাম, দেনাদার রহিমের জন্য একটা খতিয়ান করলাম, পাওনাদার করিমের জন্য একটা খতিয়ান করলাম, বা পাওনাদার কুদ্দুসের জন্য একটা খতিয়ান করলাম। অর্থাৎ ব্যক্তি বিশেষ যে কোনো একজন ব্যক্তির জন্য খতিয়ান প্রস্তুত করতেছি, ওইটাকে আমরা বলবো সহকারী খতিয়ান। এছাড়া অন্য যা খতিয়ান আছে ওইগুলোকে আমরা বলবো সাধারণ খতিয়ান। আসো আমরা এমসিকিউগুলোতে আসি। আমরা এমসিকিউ পড়তে পড়তে জিনিসগুলো আরও বেশি পরিষ্কার হয়ে যাব। যেমন দেখো, 55 নম্বর প্রশ্নে বলেছে সহকারী খতিয়ান কোনটা। আমি কি বলেছি? সহকারী খতিয়ান মানে হচ্ছে ব্যক্তির জন্য যখন আমরা খতিয়ান প্রস্তুত করি। কার জন্য? ব্যক্তির জন্য। তাহলে এখানে ব্যক্তি কে আছে? তামিম এন্টারপ্রাইজ। ব্যক্তি কে আছে? মিম এন্টারপ্রাইজ। তার মানে এই দুইটা আমার জন্য সহকারী খতিয়ান। এই দুইটা আমার জন্য কি খতিয়ান? সহকারী খতিয়ান। আর এই একটা আমার জন্য সাধারণ খতিয়ান। বুঝা গেছে? তাহলে এবার সহকারী খতিয়ান কোনটা? 2 ও 3। 2 ও 3 কোন জায়গায় আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। 2 ও 3 কোথায় আছে? গ নাম্বারে, তাই না? আচ্ছা, 56 নম্বর প্রশ্নে আমরা আসব। সহকারী খতিয়ানের অন্তর্ভুক্ত একই জিনিস। সহকারী খতিয়ান মানে কি? ব্যক্তির জন্য খতিয়ান। সহকারী খতিয়ান মানে কি? ব্যক্তির জন্য। ব্যক্তির জন্য, ব্যক্তি বলতে প্রতিষ্ঠানও বলতে পারি আর কি আমরা। তো এই জায়গায় দেখো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে, এই জায়গায় দেখো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে। তাহলে এই দুইটা আমার জন্য কি হবে? সহকারী খতিয়ান হবে। আর এই একটা হচ্ছে আমাদের জন্য সাধারণ খতিয়ান হবে। কথা কি বুঝাইতে পারছি আমরা? এই কথা কি বুঝাইতে পারছি? তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের এই 56 নাম্বার প্রশ্নের উত্তর। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 57। 57 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে বহি ফেরত 2000 টাকা। বহি ফেরত মানে কি? আমি বাইরে ফেরত পাঠাচ্ছি। আমি কোনটা বাইরে ফেরত পাঠাবো? আমি যেটা ক্রয় করে নিয়ে আসছিলাম। তার মানে এই বহি ফেরতের আরেক নাম হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরত 2000 টাকা লেনদেনটি খতিয়ানের কোন হিসাবকে প্রভাবিত করবে? কোন হিসাবকে প্রভাবিত করবে? পাওনাদার ও বহি ফেরত হিসাবকে প্রভাবিত করবে। কেন? দেখো, আমি যখন মানে বহি ফেরত, এটা জাবেদা কি? তুমি আমাকে এটা বলো। বহি ফেরত এটার জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, আর হচ্ছে বহি ফেরত মানে ক্রয় ফেরত, তাই না? তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো জাবেদায় যে দুটো এলিমেন্ট আছে ওই হিসাবে গিয়েই তো প্রভাব বিস্তার করবে, তাই না? তাহলে পাওনাদার আর ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাবকে প্রভাবিত করবে। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 58। 58 নম্বর প্রশ্নে বলেছে চলমান জের ছকে কখন হিসাবের জের জানা যায়? আমাদের যে কোনো সময় আমরা চলমান জের ছকে হিসাবের জের বা উদ্ধৃত্ত আমরা জানতে পারি, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 59। আমাদের প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার 59। 59 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে সহকারী খতিয়ানে ক্রেডিট জের দ্বারা কি বোঝায়? খেয়াল করো, সহকারী খতিয়ানের ক্রেডিট জের দ্বারা কি বোঝায়? ক্রেডিট জের দ্বারা আমাদের দায়কে বোঝায়। একটু খেয়াল করো, সহকারী খতিয়ান ভাইয়া, সহকারী খতিয়ান
এই সহকারী খতিয়ান প্রস্তুত করা হয় ব্যক্তিদের জন্য। এই ব্যক্তিরা কারা? এই সহকারী খতিয়ান এটা প্রস্তুত করা হয় ব্যক্তির জন্য, ব্যক্তির জন্য। এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিরা হয় আমার দেনাদার, নয়তোবা এই ব্যক্তিরা হয় আমার পাওনাদার। এই দুটো যে কোনো একটা। ব্যক্তিরা হয় আমার প্রতিষ্ঠানের দেনাদার হবে, নয়তোবা আমার প্রতিষ্ঠানের পাওনাদার হবে। আমি কোনো দেনাদারের জন্য, কোনো ব্যক্তি দেনাদারের জন্য যখন আমি আলাদা করে কোনো খতিয়ান প্রস্তুত করব, ওই খতিয়ানটা আমার ডেবিট জের প্রকাশ করবে। আর আমি যদি কোনো পাওনাদারের জন্য কোনো একটা সহকারী খতিয়ান প্রস্তুত করি, ও আসলে আমার ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে আমাকে যে বলছে এখানে সহকারী খতিয়ান ক্রেডিট জের দ্বারা কি বোঝায়? সহকারী জের এটা আমার কি দায় বোঝায়, অর্থাৎ এটা আমার পাওনাদারকে বোঝায়, আচ্ছা, এরপরে আবার দেখো সহকারী খতিয়ান কি ভাইয়া? সহকারী খতিয়ান হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। ব্যক্তি বা প্রতিষ্ঠান কে আছে? তামিম এন্টারপ্রাইজ ভাই ট্রেডার্স। তাহলে এইটুকু হচ্ছে আমার জন্য সহকারী, আর এইটুকু হচ্ছে আমার জন্য সাধারণ। তাহলে 2 আর 3 কই আছে? গ নাম্বার। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 61 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে নিচের কোনটি সাধারণ খতিয়ান এবং মূল খতিয়ান উভয়ই বলা হয়? নিচের কোনটিকে সাধারণ খতিয়ান এবং মূল খতিয়ান উভয়ই বলা হয়? খেয়াল করো, নিচের কোনটি আমাদের জন্য সাধারণ খতিয়ান এবং মূল খতিয়ান উভয়ই বলা হয়, তাই না? সাধারণ খতিয়ান সবগুলোই ভাই। সাধারণ খতিয়ান ক্রয় হিসাব, নগদান হিসাব, আমাদের প্রদেয় বিল, পাওনাদার সবগুলোই আমাদের জন্য সাধারণ খতিয়ান, সবগুলোই। পাশাপাশি মূল হিসাব উভয় বলা হয়। মূল হিসাব বলতে আসলে এই ক্ষেত্রে আমরা একটু পাওনাদারকে নিয়ে আসতে পারি, পাওনাদার হিসাবকে, অথবা এখানে যদি আমার অপশনে দেনাদার হিসাব থাকতো, আমরা আসলে দেনাদার হিসাবকেও এখানে নিয়ে আসতে পারতাম। আচ্ছা, এবার বলছে সাধারণ খতিয়ান কোনটি? সাধারণ খতিয়ান হচ্ছে সকলের জন্য। দেখো, সহকারী খতিয়ান হচ্ছে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামের জন্য, শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই, শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের জন্যই হিসাব। এটা হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে দেখো, রহিম স্টোর সহকারী খতিয়ান, মায়া স্টোর সহকারী খতিয়ান, সুজন অ্যান্ড ব্রাদার্স সহকারী খতিয়ান। তাহলে এই দেনাদার, এই ভদ্রলোক একাই হচ্ছে কি আমাদের জন্য সাধারণ খতিয়ান। বোঝা গেছে আমার কথাটা? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 63 নাম্বার প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বলা আছে প্রতিটি দেনাদার বা পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ানকে বলা হয়, অথবা দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা আলাদা খতিয়ানকে কি বলে? প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য, প্রতিটি দেনাদার ও পাওনাদার, আমার দেনাদার আছে মনে করো 5 জন, মনে করো দেনাদার 5 জন তো না, মনে করো 2 জন আছে দেনাদার আছে, মনে করো একজনের নাম হচ্ছে মনে করো সুমন, একজনের নাম মনে করো হচ্ছে ফরিদ, আবার মনে করো পাওনাদার মনে করো একজনের নাম হচ্ছে মনে করো জুয়েল, একজনের নাম মনে করো যে আকাশ, এরকম মনে করো 2 জন আছে। তো মনে করো আমি সুমনের জন্য একটা খতিয়ান, ফরিদের জন্য একটা খতিয়ান করলাম, জুয়েলের জন্য একটা খতিয়ান, আকাশের জন্য একটা খতিয়ান করলাম। এই যে প্রতিটা দেনাদার অথবা প্রতিটা পাওনাদারের জন্য আলাদা আলাদা করে খতিয়ান প্রস্তুত করা হচ্ছে, এইটাকে আমরা বলছি সহকারী খতিয়ান। এটাকে আমরা কি বলছি? সহকারী খতিয়ান। চলে যাব প্রশ্ন নাম্বার 64। সম্পদ সর্বদা কোন জের প্রকাশ করে? ডেবিট জের। মনে রাখবা, সম্পদ ও ব্যয়, সম্পদ ও ব্যয় এই দুটো সবসময় কি করে? ক্রেডিট জের প্রকাশ করে। আচ্ছা, নিচের কোন হিসাবগুলো সর্বদাই ক্রেডিট জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে আমার আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। এই হিসাবগুলো কি করে? আমার ক্রেডিট জের প্রকাশ করে, তাই না? তাহলে আমরা খুঁজি একটু, দেখো তো ভাইয়া, আমরা একটু খুঁজি। এই যে দেখো, পাওনাদার এটা একটা দায়, ঋণ এটা একটা দায়, প্রদেয় হিসাব এটা একটা দায়, দালান কোটা এটা একটা সম্পদ, প্রাপ্য বিল এটা একটা সম্পদ, প্রদেয় বিল এটা একটা দায়। উত্তোলন্তর সবসময় ডেবিট করতে হয়, মূলধন ক্রেডিট, প্রদেয় হিসাব দায় ক্রেডিট করতে হবে। প্রাপ্য ভাড়া আমি ডেবিট করে দিব,
প্রাপ্য বিল আমি ডেবিট করে দিব, প্রদেয় বিল আমি ক্রেডিট করে দিব। তাহলে সবগুলা ক্রেডিট হয় শুধুমাত্র ঘ নাম্বারে। তাহলে আমাদের 65-র উত্তর কত? 65-র উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 66। 66তে বলা আছে টি ছক অনুযায়ী যোগফলের ক্ষেত্রে, 66 নম্বর প্রশ্ন, টি ছকের ক্ষেত্রে টি ছক অনুযায়ী যোগফলের ক্ষেত্রে যেটি বড় সেটি উভয় পাশে বসে। মনে করো আমি ডেবিট আর ক্রেডিট পাশে দেখলাম যে ডেবিট পাশে বেশি আছে 40,000, মোট যোগফল 40,000, আর ক্রেডিট পাশের মোট যোগফল 30,000। তাহলে আমি দুই পাশে কত লিখি? তখন 40,000 লিখি, বড়টা লিখি, তাই না? আচ্ছা, 67তে বলা আছে খতিয়ানের আধুনিক ছককে চলমান জেড ছক বলার কারণ, আধুনিক ছককে চলমান জেড ছক বলার কারণ যে কোনো সময়ে এটার আমরা কি করতে পারি? যে কোনো সময় এটার থেকে আমি এই লেনদেনের উদ্ধৃত্ত বা জের সম্পর্কে জানতে পারি, যে কোনো সময় উদ্ধৃত্ত বা জের সম্পর্কে জানতে পারি। এরপরে দেখো 68 নম্বর প্রশ্ন, ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে কোন হিসাবটি লিখতে হয়? ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে, ভাইয়া ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে কোন হিসাবটি লিখতে হয়? যেই হিসাবের ফলে আমার ব্যাংকের টাকা কমে যায়, ব্যাংক চার্জ, এটার ফলে আমার ব্যাংকের টাকা কমে, ব্যাংক সুদ, এটার ফলে আমার ব্যাংকের টাকা বাড়ে। তাহলে ব্যাংকের টাকা বাড়লে আমি তো এটা ডেবিট করব, ব্যাংকের টাকা কমলে এটা আমি ক্রেডিট করব। আর এই দুইটার সাথে ব্যাংকের আপাতত কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। 69 নম্বর প্রশ্নে লেনদেনগুলোকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার পর বিভিন্ন হিসাবে কিসের ভিত্তিতে স্থানান্তর করা হয়? ভাইয়া কি বলছে দেখো, বলছে লেনদেনগুলোকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার পরে বিভিন্ন হিসাবে কিসের ভিত্তিতে স্থানান্তর করা হয়? ওইটার শ্রেণী অনুযায়ী, কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, এগুলোর ভিত্তিতে আমরা কি করি? এটাকে আলাদা আলাদা করে ভাগ করে ফেলি। চলো আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 70। 70-এ কি বলা আছে? বলা আছে খতিয়ান বইতে ডেবিট দিকে লিখতে হয়, খতিয়ান বইতে ডেবিট দিকে লিখতে হয়। আচ্ছা, খতিয়ানের বই মনে করো এটা হচ্ছে আমাদের খতিয়ানের বই, তাই না? খতিয়ান বইয়ের ডেবিট দিকে লিখতে হয়। আচ্ছা, খতিয়ান বই এই যে এটা আমরা ভাগ করলাম, এই পাশের নাম হচ্ছে ডেবিট, এই পাশের নাম হচ্ছে ক্রেডিট। তাহলে খতিয়ান বইয়ে আমরা ডেবিট পাশে কি লিখবো ভাই? এই খতিয়ান বইয়ে আমরা ডেবিট পাশে কি লিখবো? খতিয়ান বইতে ডেবিট দিকে কি লিখতে হয়? তাহলে দেখো 70 উত্তর কি হবে? ক্রেডিট হিসাবটির নাম। ভাইয়া আমার খতিয়ান বইয়ের ডেবিট দিকে, যে খতিয়ান বই এটার ডেবিট দিকে আমি কি লিখবো? এটা ডেবিট দিকে লিখবো হচ্ছে ক্রেডিট হিসাব খাতটির নাম। এই জায়গায় হিসাবটির নাম না লিখে আমি যদি মনে করে লিখতাম হিসাব খাতটির নাম, তাহলে আরো তোমরা ভালো বুঝতে পারতা আর কি। ওকে, আসি আমরা 71 নম্বর প্রশ্নে। বলা আছে বাকিতে পণ্য বিক্রয় 20,000 টাকা, যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা। এক্ষেত্রে খতিয়ান বইতে কোন কোন হিসাব করতে হবে? দেখো ভাইয়া আমি কি করছি? বাকিতে পণ্য বিক্রি করছি, তাই না? এই বাকিতে পণ্য বিক্রি করছি, বাকিতে পণ্য বিক্রি করলে এটা জাবেদা কি? এটা জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, আর হচ্ছে আমার বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? এরপরে কি বলছে? যন্ত্রপাতি ক্রয়। তাহলে যন্ত্রপাতি ক্রয় করলে এটা জাবেদা কি হবে ভাইয়া? এটা জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে এই জায়গায় কোনো সিমিলার এন্ট্রি নাই। তার মানে এখানে আমার কি করা লাগবে? কোন কোন হিসাব আসবে? বিক্রয় হিসাব আসবে, দেনাদার হিসাব আসবে, যন্ত্রপাতি হিসাব আসবে, নগদান হিসাব আসবে। তার মানে গ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। তাহলে 71-এর উত্তর কত? 71-এর উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 72। 72-এ কি বলা আছে? বলা আছে বর্ণালী ট্রেডার্স হতে পণ্য ফেরত আসলো, বর্ণালী ট্রেডার্স হতে পণ্য ফেরত আসলো, আমার কাছে ফেরত আসছে। কার কাছে? আমার কাছে ফেরত আসছে। এন্ড আমার কাছে কোন পণ্যটা ফেরত আসবে? আমার কাছে কোন পণ্যটা ফেরত আসবে ভাইয়া? যেটা আমি বিক্রয় করছিলাম, ওই পণ্যটা আমার কাছে ফেরত আসবে, তাই না? তার মানে এটা একটা বিক্রয় ফেরত সম্পর্কিত লেনদেন। এইটার ফলে আমার কোন মূল খতিয়ানটি প্রভাবিত হবে? প্রভাবিত হবে হচ্ছে আমার প্রাপ্য হিসাব, অথবা আমরা বলতে পারি
দেনাদার হিসাব। এখন তুমি এটা বলতে পারো যে ভাইয়া তাহলে বিক্রয় ফেরত কেন প্রভাবিত হবে না? বিক্রয় ফেরত তো প্রভাবিত হবে, বাট আমার দুইটার মধ্যে থেকে তো একটা অপশন নিতে হবে, তাই না? তো অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? আমাকে বলছে যে কোন মূল খতিয়ানটি প্রভাবিত হবে। আমাদের প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব, দেনাদার হিসাব এবং পাওনাদার হিসাব, এরা হচ্ছে মূল খতিয়ান। সাধারণ খতিয়ানের পাশাপাশি এরা আমার ব্যবসায়ের মূল খতিয়ান, তাই না? আচ্ছা, দেনাদার হিসাব কোন উদ্ধৃত নির্দেশ করে? দেনাদার এ হচ্ছে একটা সম্পদ এবং সম্পদ সর্বদা ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। কোনটির নামে সহকারী হিসাব খোলা হয়? কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়? ব্যক্তির নামে। এখানে ব্যক্তির নাম কি আছে? করিম হিসাব। তাহলে আমরা করিমের নামে হিসাব খুলি, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাই আমাদের 75 নাম্বার, একদম আমাদের টাইপ 3 শেষ এমসিকিউতে কি বলেছে? সহকারী হিসাব প্রস্তুত করা যায়। সহকারী হিসাব প্রস্তুত করা যায় সহকারী খতিয়ানে। সহকারী খতিয়ান বা সহকারী হিসাব যেটাই বলো না কেন, এখানে লিপিবদ্ধ হয় কি কি লেনদেন? দেনাদার হিসাব। এখানে লিপিবদ্ধ হয় পাওনাদার হিসাবগুলো, তাই না? মানে এক একটা ইন্ডিভিজুয়াল দেনাদার, এক একটা ইন্ডিভিজুয়াল পাওনাদার। তো পাওনাদারগুলো সব পাওয়া যায় ক্রয় বইতে, দেনাদারগুলো সব পাওয়া যায় হচ্ছে আমাদের বিক্রয়ের বইতে। তাহলে 1 আর 2। তাহলে আমাদের 75-এর উত্তর কি? 75-এর উত্তর হচ্ছে ক, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের টাইপ 3 কিন্তু শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 4 নিয়ে আলোচনা করব। যারা যারা টাইপ 3-র ক্লাসটি করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই টাইপ 4-এর ক্লাসটিও করবা, এবং যারা যারা এই বইটি সংগ্রহ করেছো বইয়ের প্রতিটা এমসিকিউ তোমরা পড়বা, পাশাপাশি এই ক্লাসগুলো কিন্তু তোমরা সবাই বিস্তারিতভাবে দেখবা। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।